ঝামেলা রানী, তুমি তো কখনো সাজো না, মাঝে মধ্যে তো সাজতে পারো নাকি? আমার সাজতে ভালো লাগে না, আর আমি সাজতেও পারি না। আসো, আমি তোমাকে সাজিয়ে দিই আজকে। তুমি সাজাতে পারো? পারি না, তবে চেষ্টা করলে অবশ্যই পারবো। আসো আমার দিকে ঘুরে বসো, আমি সাজিয়ে দিচ্ছি। রাহা তড়িঘড়ি করে বলে। জীবনেও না। আমি ভূত সাজতে চাই না ভাই, তুমি নিজেই সাজো। আরে আমি তো ছেলে মানুষ, আর ছেলে মানুষ মেকআপ করে নাকি? আর তুমি আমার দিকে ঘোরো আগে। জীবনেও না। একটু সাজবে, বেশি না। ভালো না হলে ধুয়ে নিও পরে। না না, তাও না, আমি সাজবো না। আমার ভেতরের মেকআপ আর্টিস্ট জেগে উঠেছে। সে এখন তোমাকে সাজিয়ে তবেই ঘুমাবে আবার। ঘুমের কথা শুনে রাহা আকাশের দিকে তাকায়। রাহা চোখ অনুসরণ করে অসীমও তাকায়। ঘুমন্ত ভাইকে দেখেই অসীমের শয়তানি মাথায় বদমাইশি একটা বুদ্ধি আসে। ভাইয়ের দিক থেকে চোখ সরিয়ে রাহার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলে। হ্যাঁ, চলো তাহলে ভাইয়াকে মেকআপ করিয়ে দেই। একদম না। ঘুম থেকে উঠে দুজনকেই গাছের সাথে বেঁধে রাখবে। আরে ভয় পাচ্ছ কেন? কিছু বলবে না, ভয় পাওয়ার কিছু নেই। না, বকবে। বকবে না, ভাইয়া উল্টো খুশি হবে এত সুন্দর সাজ দেখে। সত্যি বকবে না তো? না। যদি বকে? তাহলে তোমার ভাগের সব বকা আমি খেয়ে নেব। সত্যি তো? একদম। এখন মেকআপ করতে কি কি লাগে সেসব নিয়ে আসো। বলে বেডের দিকে এগিয়ে যায়। রাহা মেকআপের প্রয়োজনীয় সবকিছু নিয়ে বেডে চলে আসে। দুজন বসে আকাশের দুপাশে। অসীম ফিসফিস করে বলে। প্রথমে কোনটা দিতে হয়? রাহা ফিসফিস করে বলে। প্রথমে মনে মনে হয় ফাউন্ডেশন দিতে হয়। ওটা দাও। অসীম ফাউন্ডেশন নিয়ে অনেকখানি আকাশের দুই গালে মাখায়। অতিরিক্ত ফাউন্ডেশনের কারণে আকাশের দুই ভ্রু ঢেকে যায়। মুখে ছোঁয়া পেয়ে এদিক ওদিক মাথা নাড়ায়। এখন কোনটা? লুজ পাউডার। দাও এটা। এটা আমি লাগাবো। আচ্ছা, লাগাও। রাহা পাউডার দিয়ে পুরো মুখ সাদা বানিয়ে দেয়। তারপর আরো যা যা লাগে সব কিছু দিয়ে দেয়। দুজনে সাজানো শেষ করে সব গুছিয়ে রেখে আলগোছ রুম থেকে বেরিয়ে যায়। আসরের পর আকাশের ফোন বেজে উঠলে ঘুম ভেঙে যায়। ফোন হাতে নিয়ে নাম্বার না দেখে রিসিভ করে কানে ধরে। অপর পাশ থেকে ভেসে আসে রাফির গলার স্বর। কি করছিস তুই? ঘুমিয়েছিলাম। এখন কোনো টাইমের ঘুম? দুপুরে ঘুমিয়েছিলাম। বল, কি বলবি? নিচে আয়। নিচে কেন? দরকার আছে, তুই আয়। আমি আর নীলয় ড্রয়িং রুমে বসে আছি। ফ্রেশ হয়ে আসছি 10 মিনিট পর। এক্ষুনি আসবি? তুই ফ্রেশ পরে হবি। খুব আর্জেন্ট, তাড়াতাড়ি আয় ভাই। আসছি। বলে ফোন রেখে চোখ খুলে তাকায়। তারপর বেড থেকে নেমে সোজা এগিয়ে যায় ডোরের দিকে। আকাশ নিচে নেমে আসতে ড্রয়িং রুমে উপস্থিত সকলেই চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকে। আকাশ বুঝতে পারে না এভাবে ভূত দেখার মতো করে তাকিয়ে থাকার কি আছে। ও তো মানুষই, ভূত তো না। আকাশ কাছে এগিয়ে আসতেই সোফায় বসে থাকা সকলেই হু হা করে দম ফাটা হাসিতে ফেটে পড়ে। রাহা অসীম একসাথে বসে আছে। দুজনের চোখ মুখে চোর চোর ভাব। মিলা, সমুদ্র, রাফি, নিলয় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নিলয় হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে যায়। তবুও ওর হাসি বন্ধ হয় না। নিচে শুয়ে হাসতে থাকে। অনন্যা শেখ আর সাইমা শেখ হাসতে হাসতে শ্বাসও নিতে পারছে না। সকলকে এভাবে হাসতে দেখে আকাশের কপাল কুঁচকে যায়। এভাবে হাসছে কেন সবাই? সকলের হাসির শব্দ শুনে নিজের রুম থেকে বেরিয়ে আসে নিঝুম। আকাশকে দেখে ফিক করে হেসে ওঠে। হাসতে হাসতে এগিয়ে যায় আকাশের কাছে। কিছু যে বলবে তা বলতে পারছে না হাসির কারণে। হাসতে হাসতে আকাশের হাত ধরে ওর পায়ের কাছেই বসে পড়ে। হাসতে হাসতে সকলের পেটে খিল ধরে গেছে। হাসতে পারছে না আর। কিন্তু কিছুতেই হাসি বন্ধ হচ্ছে না। এক একজনের চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে, তবুও দম ফাটা হাসি বন্ধ হচ্ছে না। প্রথম প্রথম রাহা আর অসীম চুপচাপ বসে থাকলেও একটু পর থেকে ওরাও হাসছে হুহা করে। কি হচ্ছে? সবাই ভাবে হাসছো কেন? সমুদ্র কোনো রকম হাসি চেপে বলে। ভাই, তুই তুই আয় না নিজেকে। আর বলতে পারে না। দম ফাটা হাসিতে ফেটে পড়ে আবার। নিঝুম, কি হয়েছে রে? নিঝুম হাতের ইশারায় ভাইকে নিজের কাছে বসতে বলে। আকাশ নিচু হয়ে বসে বোনের কাছে। নিঝুম হাসতে হাসতে দুই হাত বাড়িয়ে আকাশের চুলে করে রাখা ঝুঁটি দুটো ধরে। আকাশ দ্রুত চুলে হাত দেয়। মাথার দুই পাশে দুটো শিং বানিয়ে দিয়েছে চুল দিয়ে। আকাশ রাহার দিকে তাকায়। রাহা ওর দিকে তাকিয়ে হাসছে। নিঝুম নিজের ফোনের ক্যামেরা অন করে আকাশের মুখের সামনে ধরে। ফোনের স্ক্রিনে নিজের প্রতিবিম্ব দেখে ছিটকে দূরে সরে যায়। তারপর আবার নিঝুমের কাছে এসে ওর হাত থেকে ফোনটা নিজের হাতে নেয়। নিজের এমন বেহাল দশা দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। রাহার দিকে তাকিয়ে জোরে ডেকে ওঠে। রাহা,
রাহার আত্মার পানি শুকিয়ে যায়। খপ করে চেপে ধরে অসীমের হাত। অসীম রাহা একে অপরের মুখের দিকে তাকায়। আকাশ রাহার দিকে তেড়ে যায়। রাহা ভয়ে বলে ওঠে। আমি করিনি, অসীম করেছে। আকাশ রেগে অসীমের দিকে তাকায়। অসীম বসা থেকে উঠে দাঁড়ায়, দে দৌড়। অসীম কি আর পায়কে, এক প্রকার উড়ে গিয়ে বাড়ির বাইরে গিয়ে ল্যান্ড করে। আকাশের চুলে খাড়া খাড়া দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে লাল টুকটুকে রাবার ব্যান্ড দিয়ে। ফাউন্ডেশন আর পাউডার দিয়ে পুরো মুখ দাড়ি সহ সাদা বানিয়ে দিয়েছে। ঠোঁটে মোটা করে লাল টুকটুকে লিপস্টিক, দুই গালে গাঢ় করে ব্লাশার হিসেবে ব্যবহার করা হয়েছে লাল টুকটুকে লিপস্টিক। নাকে চোখের নিচে কপালে হলুদ আইশ্যাডো দিয়ে হলুদ বানিয়ে দিয়েছে। চোখের পাতায় মোটা করে কাজল দিয়ে আইশ্যাডো বানিয়েছে। দুই ভ্রু গাঢ় নীল আইশ্যাডো দিয়ে ভ্রু আর্ট করেছে। দেখতে জোকারের চেয়েও বেশি ফানি লাগছে। রাহা ভয়ে কাচুমাচু করে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশের রাগী চোখ মুখ দেখে অনেক কষ্টে সকলের হাসি চেপে রেখেছে। নিলয় তখনও নিচেই বসে আছে, আকাশের দিকে তাকাচ্ছে আর একটু পরপর হাসছে। আকাশ রাহার হাত ধরে টেনে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রাহা ভয়ে পেছনের দিকে তাকিয়ে থাকে, কেউ ওকে যেন আকাশের হাত থেকে বাঁচায়। অনন্যা শেখ সোফা ছেড়ে উঠে আকাশের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোর এই অবস্থা করেছে অসীম, তুই অসীমকে না ধরে ওকে টেনে নিয়ে যাচ্ছিস কেন? অসীম একা করেনি, সাথে ঝামেলা রানীও ছিল। রাহা তড়িঘড়ি করে বলে, আমি অসীমকে অনেকবার না করেছিলাম, কিন্তু অসীম শোনেনি আমার কথা। ওই জোর করে মেকআপ করেছে, আমার কোনো দোষ নেই। রাহা সিঁড়ির কাছে গিয়ে সিঁড়ির রেলিং টেনে ধরে। আকাশ না পেরে রাহাকে কোলে তুলে নিয়ে চলে যায়। রুমে সে ডোর লক করে দেয় আকাশ। রাহা ভয়ে কাচুমাচু করে বলে, আমি সত্যিই অসীমকে করতে নিষেধ করেছিলাম, কিন্তু অসীম জোর করে মেকআপ করেছে। আকাশ কোনো কথা না বলে রাহাকে টেনে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। দেখছো কি অবস্থা করেছো? আমি করিনি, সত্যি করনি? একটু করেছি, বাকিটা অসীম করেছে। নিজের সিংহের মতো ঝুঁটি দুটো ধরে বলে। এ দুটো কি করেছে? রাহা এক আঙ্গুল তুলে নিজের দিকে দেখায়। আর এই হলুদ রং কে লাগিয়েছে? অসীম। আর এই লিপস্টিক? এটাও অসীম লাগিয়েছে। ভ্রু আর চোখের পাতার উপর কালি কে লাগিয়েছে? আমি। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছ, একটা শাড়িও পরিয়ে দিতে, তাহলে তো 16 কোলা পূর্ণ হয়ে যেত, আকাশ থেকে আকাশে হয়ে যেতাম। রাহা পিক করে হেসে ওঠে। আমার মান সম্মান খেয়ে দিয়ে এখন খুব হাসি পাচ্ছে। এতগুলো মানুষের সামনে কি বেজ্জতিটাই না হলাম। আমরা কি জানতাম নাকি তুমি ফ্রেশ না হয়ে নিচে চলে যাবে? তা কিভাবে জানবে? জানবে তো শুধু অকাজ করতে। তোমাদের দুজনকে গরু ছাগলের ঘরে রাখা উচিত। একজন ঝামেলা রানী, অন্যজন অকাজের বাচ্চা। এই শিং খুলে দাও। আকাশ মাথা নিচু করে। রাহা ঝুঁটি দুটো খুলে দেয়। চুল কয়েকটা ছিঁড়েও ফেলে। ঝুঁটি খুলে ফেলার পরেও চুলগুলো খাড়া খাড়া হয়ে থাকে। আকাশ রাহার মাথা ধরে টেনে নিয়ে আসে নিজের কাছে। নিজের গালের মেকআপ রাহার গালে ঘষে ঘষে দেয়। আকাশের খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে গালে ব্যথা পায় রাহা। গালে ব্যথা পাচ্ছি তো ছাড়ো। রাহা দুই গালে লিপস্টিক ঘষে দিয়ে রাহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আকাশের ঠোঁটের লিপস্টিক রাহার ঠোঁটে লেপটে যায়। আকাশ নিজের আইব্রো থেকে কাজল আঙ্গুলের ডগায় তুলে রাহার চোখের পাতায় ঘষে দিয়ে দেয়। দুজনেই তাকায় আয়নার দিকে। দুজনের মুখের এখন প্রায় একই অবস্থা। এখন ঠিক আছে তাই না? আমাকে একা দিলে কেন? অসীম বেশি করেছে, ওকে দিলে না কেন? অসীম কি আমার বউ? আমি আমার বউকে সাজিয়েছি, ভাইকে কেন সাজাতে যাব? রাহাকে আবার টেনে শক্ত করে ঠোঁটে চুমু খায়, তারপর জড়িয়ে ধরে উঁচু করে ওয়াশরুমে প্রবেশ করে। অসীম আর বাড়ি ফিরে আসেনি, পালিয়েছে ভাইয়ের হাতে মার খাওয়ার ভয়ে। মিলা সকলের জন্য চা বানিয়ে নিয়ে আসে। আকাশ বউকে নিয়ে রুমে গেল, আর ফেরার নামগন্ধ নেই। কে জানে কি পানিশমেন্ট দিচ্ছে অবুঝ বউটাকে। দীর্ঘ সময় পর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে আকাশ। রাহা আসেনি এখন। গিয়ে বসে দুই বন্ধুর পাশে। মিলা কাপে চা ঢেলে এনে দেয় আকাশকে। বল, কেমন জরুরি কথা আছে তোদের? রাফি কাপের চুমুক দিয়ে আকাশের দিকে তাকায়। আগামীকাল আমার মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে ছোট একটা পার্টির আয়োজন করা হবে। তুই আর তোর পুরো পরিবার অবশ্যই আমাদের বাড়িতে আসবি আগামীকাল বিকেলে। আচ্ছা আসবো। শুধু আচ্ছা আসবো বললেই হবে না, অবশ্যই আসতে হবে। অবশ্যই আসবো। এখন তাহলে আমরা আসছি, অনেকটা লেট হয়ে গেছে। দ্রুত করতে চেয়েছিলাম, তাই 1 ঘন্টা লেট হয়ে গেল। সারাদিন দৌড়াদৌড়ি করে মরা মরা ফিলিংস হচ্ছিল, কিন্তু এখানে আসার পর হাসতে হাসতে আমি সত্যি মরতেই বসেছিলাম। একটুর জন্য বেঁচে গেছি। যাই হোক ভাই,
আমার লেট হয়ে গেলেও এখন থেকে অনেক ভালো লেগেছে। মাঝে মধ্যে ফ্রিতে বিনোদন পেতে এখানেই আসতে হবে। পাশ থেকে নিলয় বলে, বড় একটা ভুল করে ফেলেছি। রাফি ভ্রু কুচকায়। আকাশ বলে, কি ভুল করেছিস? মহা ভুল করে ফেলেছি ভাই। হাসতে হাসতে তোর একটা পিক তুলতে ভুলে গেছি। পিকটা তুলে রাখলে মাঝের মধ্যেই হাসতে পারতাম। আর আমি তোলাচ্ছি তোর পিক। বলে নিলয়ের ঘাড় চেপে ধরে এক হাতে। ছাড়, এমনিতেই সকাল থেকে ঘাড় ব্যথা করছে। তোর ঘাড়টা তো আলাদা করে নেওয়া উচিত। না থাকবে ঘাড় আর না করবে ব্যথা। ভাই, ঘাড় আলাদা হয়ে গেলেও কি মাথা আগের জায়গায় থাকবে? নিলয়ের এমন কথা শুনে হো হো করে হেসে ওঠে সবাই। রাফি বলে, হ্যাঁ ভাই, ঘাট আলাদা হয়ে গেলেও মাথা আগের জায়গায় থাকবে। কয়েকদিন আগেই তো আমি ঘাট আলাদা করেছিলাম, মাথার আগের জায়গাতেই ছিল, কিন্তু ঘাট ছাড়া ভালো লাগতেছিল না বলে আবার ঠিক করে নিয়েছি। সবাই আরেক দফা হাসে। এরা এত বড় হওয়া সত্ত্বেও ছোটদের মতো কথাবার্তা বলে হাসাতে হাসাতে মানুষের পেট নাড়ি ফুড়িয়ে পেঁচিয়ে ফেলবে। দেখতে দেখতে রাহার এসএসসি পরীক্ষা চলে আসে। 2 দিন পর থেকে পরীক্ষা শুরু। রাহার পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হয়েছে। সন্ধ্যার পর অফিস থেকে সোজা আকাশদের বাড়িতে চলে এসেছে রেজওয়ান মাহবুব। রাহাকে নিয়ে যাবে নিজের সাথে করে, পরীক্ষা শেষ হলে আবার চলে আসবে। রাত না বাড়িয়ে দ্রুতই রেজওয়ান মাহবুবকে খাবার খেতে দেওয়া হয়। বাড়ির সকলকে ছাড়া রেজওয়ান মাহবুব খাবার খাবেন না, তাই বাধ্য হয়ে বাকি সবাই খেতে বসে। খাওয়া শেষ করে সবাই এসে বসে সোফায়। রেজওয়ান মাহবুব রাহার দিকে তাকিয়ে বলে, তোমার প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়েছো রাহা? রাহা দুদিকে মাথা নাড়ায়। যাও গুছিয়ে নাও, একটু পরে বের হব আমরা। আমি যাবো না আব্বু। রেজওয়ান মাহবুব অবাক হয়ে বলে, কেন? আমি এখান থেকেই পরীক্ষা দেব। এত দূর থেকে যাতায়াত করতে অসুবিধা হবে, তাছাড়া বোর্ড তো আমাদের বাড়ির কাছে। দ্রুত সব গুছিয়ে নাও মা, 2 দিন পর থেকে তো পরীক্ষা শুরু। এখন আর এমন জিদ করো না। তাহলে ওকেও যেতে হবে? আকাশকে দেখিয়ে বলে। আকাশ বিরোধিতা করে বলে, পাগল হয়েছ? আমার অফিস আছে। তো কি হয়েছে, ওখান থেকেই অফিসে আসবে। ওখান থেকে অফিসে যাওয়া আসা করতে 3 ঘন্টা পেরিয়ে যাবে। আমি অত কিছু বুঝি না, হয় তুমি আমার সাথে ওই বাড়িতে যাবে, না হয় আমি এখান থেকেই পরীক্ষা দেবো, ব্যাস। তোমাকে এখান থেকে রোজ কে নিয়ে যাবে পরীক্ষা বোর্ডে? আমার অফিস আছে, আমি যেতে পারবো না। কেন, অসীম নিয়ে যাবে? অসীমের ভার্সিটি 2 সপ্তাহ কামাই করবে। পরীক্ষা বোর্ডে যাওয়া আসা করতেই তো 3 থেকে 3.5 ঘন্টা পেরিয়ে যাবে। তুমি একটু রেস্ট নেবে কখন? পড়বে কখন? খাবে কখন? আর প্রত্যেকদিন 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করলে তুমি সুস্থ থাকবে? তাহলে তুমি চলো আমার সাথে। ঘুরে ফিরে সেই এক কথা। আমার অফিস আছে তো, ছুটির সময় যাব আমি। তুমি এখন আমার বাবার সাথে যাও। 2 দিন পরে তো শুক্রবার, বৃহস্পতিবার রাতে চলে যাব আমি। অনেক বুঝিয়ে সুঝিয়েও রাহাকে কিছুতেই রাজি করানো যায় না। সে এখানেই থাকবে, নয়তো আকাশকে ওর সাথে যেতে হবে। সকলেই তাকিয়ে আছে রাহার দিকে। রেজওয়ান মাহবুব মেয়েকে দেখে বেশ অবাক হন। 1 বছর যাবত রাহা বিয়ের আগে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে খুব কমই রাত্রি যাপন করেছে। ওনাকে নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও ঘুম আসে না। ওনারা সবাই ভেবেছিল রাহা বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকতেই চাইবে না, বাবার বাড়িতেই বেশি থাকবে। কিন্তু রাহা ওনাদের সকলের ধারণা বিয়ের কয়েকদিন পরেই পাল্টে দিয়েছে। রাহা শ্বশুর বাড়িতেই বেশি হাসি খুশি থাকে। বাবার বাড়িতে বেড়াতে গেলে শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। শ্বশুরবাড়ির লোকেদের কথা বলতে গেলেই রাহাত চোখ মুখ চকচক করে। আয়েশা খানম ইংল্যান্ড থেকে ফিরে আসার পরেও কয়েকদিন থেকেই চলে এসেছে, তার মধ্যে আকাশ 2 দিন ওখানেই ছিল। তাই আকাশকে ছাড়া গেলে 2 দিনের বেশি রাহাকে রাখা যায় না। মেয়েটা একদম স্বামী ভক্ত হয়ে গেছে, স্বামীকে ছেড়ে একদিন থাকতে নারাজ। যেখানে ভেবেছিল মেয়েটা শ্বশুরবাড়িতে থাকতেই পারবে না, সেখানে এই মেয়ে শ্বশুরবাড়ি থেকে বের হতেই চায় না। রাহাকে রাজি করাতে না পেরে শেষে আকাশকেই রাজি হতে হয় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। ওখান থেকে অফিসে যাওয়া আসা করতে হবে রাহার পরীক্ষা শেষ না হওয়া অবধি। রাহার মুখে হাসি ফুটে ওঠে। আকাশ মুখটা বাংলার 5 বানিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় তৈরি হওয়ার জন্য। হাসি মুখে রাহাও এগিয়ে যায় রুমের দিকে। সোফায় বসে থাকা সকলেই হাসে। রেজওয়ান মাহবুব খুব হালকা ফিল করে নিজেকে। মেয়েটা শ্বশুরবাড়িতে খুব সুখে আছে, ভালো আছে। অফিস থেকে ফিরে বাড়ির ভিতর প্রবেশ করতেই বাবা বাবা বলে ডাকতে ডাকতে দৌড়ে এগিয়ে যায় আকাশ, রাহার ছেলে ধ্রুব।
আকাশ নিচু হয়ে ছেলেকে কোলে তুলে নিয়ে গালে চুমু খায়। ধ্রুব বাবার গলা জড়িয়ে ধরে এক নাগাড়ে ডাকতে থাকে বাবা বাবা বলে। হ্যাঁ বাবা বলো। এসেই তো? এসেছে। ধ্রুব বাবার মুখের দিক থেকে চোখ সরিয়ে বাবার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। আকাশ ছেলের মাথায় চুমু খেয়ে ভেতরের দিকে আগায়। ধ্রুবকে সোফায় বসায় সন্ধ্যার পাশে। তারপর দুজনের হাতে দুটো চকলেট দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে উকি দেয়। তারপর নিজের রুমের দিকে এগিয়ে যায়। একটু পরে লেবু ঠান্ডা শরবত নিয়ে রুমে আসে রাহা। শরবত নিয়ে দাঁড়ায় আকাশের সামনে। আকাশ এক হাতে শরবত নিয়ে অন্য হাতে রাহাকে নিজের সাথে মিশিয়ে নেয়। শরবত রাহাকে 2 ঢোক খাইয়ে তারপর নিজে খায়। খালি গ্লাস টেবিলের উপর রেখে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে। রোজকার মতন সারা মুখে চুমু খায়। যাও ফ্রেশ হয়ে আসো। আমার পাওনা। রাহা হাতের ইশারায় নিচু হতে বলে। আকাশ নিচু হতে রাহা আকাশের গালে কপালে ঠোঁটে চুমু খায়। আকাশ রাহা ঠোঁটে শক্ত একটা চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। রাহা আকাশের গলার টাই খুলে শার্টের বোতাম খুলে শার্ট খুলে দেয়। আকাশ উন্মুক্ত বুকে আবারও আগলে নেয় রাহাকে। রাহাও চুপ করে রইল। এখন আর রাহা আগের মতো ঝামেলা করে না। মাঝে মধ্যে একটু একটু ভুল করে ফেলে। ইম্যাচিওর মেয়েটা ম্যাচিওর হয়ে গেছে, বুঝতে শিখে গেছে অনেক কিছু। স্বামী সন্তানের খেয়াল রাখে, বড় জায়ের সাথে মিলে সংসারের কাজ করে। 2 শাশুড়ি সংসারের কাছ থেকে অবসর নিয়েছে। মূলত রাহা আর মিলা তাদের দুজনকে অবসরে পাঠিয়ে দিয়েছে। তারা এখন নাতি নাতনি নিয়ে সময় পার করে। আকাশ এখন আর আগের মতো অবুঝ ঝামেলা রানীকে দেখতে পায় না। ঝামেলা রানী এখন শান্ত হয়ে গেছে। আকাশ রাহাকে ছেড়ে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা রুম থেকে খালি গ্লাসটা নিয়ে বেরিয়ে যায়। কেটে গেছে 4টা বছর। রাহা আকাশের ছেলে ধ্রুবর বয়স 2 বছর। বাবার মতোই শান্তশিষ্ট হয়েছে ধ্রুব। রাত 8টার মধ্যে বাড়ি ফিরে আসে সবাই। অসীম এখন মাস্টার্সের স্টুডেন্ট। কয়েক মাস পর পরীক্ষা। বয়স 26 বছর। এখন আর আগের মতো হ্যাংলা পাতলা নেই। আকাশের মতো সুঠাম দেহের অধিকারী হয়েছে। এখন পরিপূর্ণ বয়স্ক একজন যুবক। দেখতেও প্রায় আকাশের মতোই হয়েছে। গায়ের রং আকাশের চেয়ে একটু চাপা, তবে ফর্সায়। আগের থেকে দুষ্টুমি একটু কমেছে, তবে পুরোপুরি না। এখনো বাবার সাথে ফাজলামো করে। 2 ভাইয়ের পেছনে লাগে। রাহার আর মিলার সাথে খুনসুটিতেও মেতে ওঠে। তবে রাহার পরিবর্তন অসীমের জন্য একটু কষ্টদায়ক হয়ে গেছে। এখনো রাহার সাথে মিলে অকাজ করতে পারে না। এই বিষয়টা অসীমের জন্য অনেক কষ্টের বেদনার। ও মানতেই পারে না। রাহা আর ঝামেলা করে না। ঝামেলা রানী এখন ঝামেলা থেকে দূরে থাকে। ঝামেলা না করলেও অসীম এখনো ঝামেলা রানী বলেই ডাকে। এই নাম কোনোদিন পরিবর্তন হবে না। সবাই রোজকার মতন সোফায় বসে গল্প জুড়ে বসেছে। অসীম বড় 2 ভাইয়ের মধ্যে বসে আছে। অন্য পাশে আমজাদ শেখ আর আজলান শেখ বসে আছেন। আরেক পাশে সোফায় রাহা, মিলা, অনন্যা শেখ আর সাইমা শেখ বসে আছেন। সন্ধে 2 দাদার মাঝখানে বসে আছে আর ধ্রুব আকাশের কোলে। সন্ধে এখন 7 বছরের হয়েছে। অসীমের ডুপ্লিকেট বলা চলে সন্ধেকে। ভাতিজিকে নিজের মতোই বানিয়ে নিয়েছে এই কয়েক বছরে। অসীম সন্ধ্যের দিকে তাকায়, তারপর মধুর সুরে ডাকে, আম্মা। সন্ধ্যা তাকায় ছোট চাচুর দিকে। অসীম আবারও ডাকে, আম্মা। কি? মধুর সুরে আবার ডাকে, ও আম্মা। বলো। আম্মা গো। কি হয়েছে? ও আমার আম্মা। সন্ধ্যা রাগ দেখিয়ে বলে, ডাকছো কেন এভাবে? কি হয়েছে বলবে তো নাকি? আম্মা। থাক। ও আমার আম্মা। সবাই তাকিয়ে আছে অসীমের দিকে। এই ছেলে এত বড় হয়ে গেল কিন্তু এখনো ভালো হলো না। মেয়েটাকে শুধু শুধু রাগাচ্ছে। কে বলবে এই ছেলের বয়স 26 এসে ঠেকেছে। অসীম 2 হাত দুদিকে মেলে আবার ডাকে, আম্মা। সন্ধ্যা দাদার কাছ থেকে উঠে দৌড়ে এসে অসীমের গলা জড়িয়ে ধরে। অসীম নিজেও 2 হাতে জাপটে ধরে। আম্মা গো, আজ সারা দিন তুমি আমাকে একটু আদর করোনি। তুমি তো সারা দিন বাড়িতেই ছিলে না। তাও ঠিক। এখন একটু আদর করে দাও। সন্ধ্যা অসীমের 2 গালে কপালে হামি দেয়। অসীমও দেয়। আমজাদ শেখ গলা খাকারি দিয়ে বলেন, একটা মেয়ে আছে, দেখতে শুনতে নাকি বেশ ভালোই। সকলে অসীম আর সন্ধ্যার দিক থেকে চোখ সরিয়ে আমজাদ শেখের দিকে তাকায়। বাবার কথা শুনে কপাল কুঁচকায় অসীম। বাকি সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাকি কথা শোনার জন্য। আমজাদ শেখ আবার বলে, তোমরা যদি রাজি থাকো তাহলে 2-3 দিনের মধ্যেই মেয়ে দেখতে যেতে চাই। অসীম বলে, কার জন্য মেয়ে দেখতে যাবে? সকলেই এবার অসীমের দিকে তাকায়। আমজাদ শেখ বলেন, নিশ্চয়ই যে এখানে বিয়ে করেনি তার জন্যই।
সেটাই তো জানতে চাইছি, কে বিয়ে করেনি আর কার জন্য মেয়ে দেখতে যেতে চাইছো? আমক, তুই ছাড়া এই বাড়িতে বিয়ে করতে কে বাকি আছে? ধ্রুব বাদ আছে এখনো। সকলেই চোখ বড় বড় করে তাকায়। আমজাদ শেখ রেগে সোফার কুশন তুলে ছুঁড়ে মারে, বলে, অত ছাড়া ধ্রুবর বিয়ের বয়স হয়েছে। তুমি তো বয়সের কথা কিছুই বলনি, শুধু বলেছো আমি ছাড়া আর কেউ বিয়ে করতে নাকি আছে কিনা। আমি ছাড়া তো ধ্রুবই বিয়ে করতে বাকি আছে এখনো। আমজাদ শেখ হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারলেন না। এই বদ ছেলে বিয়ের কথা বললেই এড়িয়ে যায়, কিছু জিজ্ঞেস করলে বলেও না। তার এক কথা, আমি এখন বিয়ে করব না, বিয়ে করতে দেরি আছে আরো। কেউ বুঝতে পারে না বিয়ে করতে কিসের আপত্তি। বয়স তো কম হয়নি, পড়াশোনার পাশাপাশি বাবা চাচার সাথে নিজেদের ব্যবসার হাল ধরেছে। জব করবে না, তাই অনার্স শেষ করার আগেই ব্যবসায় জড়িয়েছে নিজেকে। সব দিক থেকে সবকিছু ঠিক আছে, তাহলে বিয়ে করতে আপত্তি কিসের এত? আমজাদ শেখ কাট কাট গলায় বলেন, আমরা আগামী পরশু মেয়ে দেখতে যাচ্ছি, পছন্দ হলে আংটি সম্পূর্ণ করে আসব। জীবনেও না, আমি বিয়ে করব না বলেছি তো। বিয়ে করতে কি সমস্যা তোর? অনেক সমস্যা, মাস্টার শেষ করি তারপর দেখা যাবে। কি দেখবি? মেয়ে বিয়ে। আমরা আগামী কালকেই যাব। যাও, মানা করেছি আমি। তোমাদের চার ভাব বেটার মধ্যে যার পছন্দ হবে সেই বিয়ে করে নিয়ে আসবে, আমার কোনো আপত্তি নেই। বিস্ফারিত নয়নে তাকিয়ে থাকে সকলে। আমজাদ শেখ সোফা থেকে উঠে এসে অসীমের পিঠে ধুমধাম লাগিয়ে দেয় দুটো। বদ ছেলে বলে, কি মারছো কেন? কি বললি তুই? শুনতে পাওনি? সেজন্যই তো মেরেছি। ভুল কিছু বলেছি আমি? আমি বিয়ে করতে চাইছি না, কিন্তু তোমরা জোর করেই বিয়ে করাবে। আমাকে বিয়ে না করিয়ে তার থেকে ভালো হয় তোমরা নিজেরাই বিয়ে করে নাও। এবার দুই ভাই দুই পাশ থেকে চেপে ধরে অসীমকে। এরকম করছো কেন তোমরা? আমাদের বউদের সতীর নিতে আসতে বলছিস কেন তুই? যাতে তোমাদের বউদের কাজ করতে কষ্ট কম হয়। তোকে বলছে ওদের কাজ করতে কষ্ট হয়? আমি বলেছি আমার বউ লাগবে, যখন লাগবে তখন আমি নিজে থেকেই বলবো। তোমাদের অত টেনশন করতে হবে না। তোমার বউ লাগলে তুমি নিয়ে আসতে পারো, আমার কোনো সমস্যা নেই। অনন্যা শেখ সোফা ছেড়ে উঠে এসে অসীমের চুল ধরে পিঠে বসায় একটা। কি সমস্যা? যে পারছো মেরেই যাচ্ছ। এত লাগাম ছাড়া কেন তুই? তোমরাই লাগাম ছাড়া হতে বাধ্য করেছো। বলেছি বিয়ে করবো না, এখন কিন্তু তোমরা জোর করেই বিয়ে করাবে। যখন বিয়ে করতে ইচ্ছে হবে তখন নিজে থেকেই বলবো। আমজাদ শেখ সোফা দিকে এগিয়ে বলেন, যখন তোর বিয়ে করতে ইচ্ছে হবে তখন আমি নিজেই তোর বিয়ে করাবো না? সমস্যা নেই, আমি নিজ দায়িত্বে বউ নিয়ে এসে সারপ্রাইজ দিয়ে দেবো তোমাদের। মিলা রাহা ফিক করে হেসে ওঠে অসীমের কথায়। অসীম নিজেও মুচকি হাসে। সমুদ্র অসীমের কাঁধের ওপর হাত রেখে ফিসফিস করে বলে, তুই বিয়ে কেন করতে চাইছিস না? কোনো পছন্দের মেয়ে আছে? থাকলে বল। অসীমও আস্তে আস্তে বলে, সেরকম কিছুই না ভাইয়া, পরীক্ষার খুব বেশি দেরি নেই। এখন বিয়ে মেয়ের ঝামেলায় জড়ালে পড়াশোনায় মনোযোগী হতে পারবো না। আর এমনিতেই আমি তোমাদের দুজনের মতো ভালো স্টুডেন্টও না, তাই আমি আমার পুরো ফোকাস পরীক্ষায় দিতে চাই। বিয়ে তো 6 মাস 1 বছর পরেও করা যাবে, তাই না? তোর কথাতেও যুক্তি আছে। মিলা সোফা ছেড়ে উঠে বলে, রাত অনেক হয়েছে, খেতে আসো সবাই। খাবার বারো, আসছি। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। আকাশ ধ্রুবকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। রাহা শোয়ার জন্য বেড ঠিক করছে। এমন সময় ওদের ডোরে টোকা পড়ে। কে? আমি ভাইয়া। আকাশ ডোর খুলে দেয়। অসীম ভেতরে এসে দাঁড়ায়। কিছু লাগবে? কি? ধ্রুবকে নিতে এসেছে। ধ্রুব আকাশের গলা জড়িয়ে ধরে বলে, এখন যাব না, সকালে যাব। অসীম ধ্রুবকে নিজের কোলে নেওয়ার জন্য টানাটানি শুরু করে। আব্বা আসো। সকালে যাব। না, এখনই না। অসীম ধ্রুবকে নিজের কোলে নিয়ে নেয়। ও যখন যেতে চাইছে না তখন এখানেই থাকুক। অসীম ডোরের দিকে এগিয়ে যেতে যেতে ধ্রুবকে উদ্দেশ্য করে বলে, সব সময় বাবা মায়ের মধ্যে ঢুকে শুয়ে থাকিস, তুই কি আমার আরেকটা আম্মা আসতে দিবি না আব্বা? আকাশ অসীমের কথা শুনে তেড়ে যায়। অসীম ধ্রুবকে শক্ত করে জড়িয়ে ধরে দৌড় শুরু করে। বেডে বসে থাকা রাহা লজ্জায় লাল হয়ে গেছে অসীমের কথা শুনে। অসীমের মাস্টার্স শেষ হয়েছে, তোড়জোড় করে মেয়ে দেখা হয়েছে। অসীমের মন মতো একটা মেয়েও পায়নি। শেষমেশ অসীম বাবার দিকে তাকিয়ে বলেছিল, জীবনে বিয়ে করাটাই কি সবকিছু? বিয়ে না করলে হয় না? বিয়ে নামক প্যারার মধ্যে কে পড়তে চায়? এমনিতে তো ভালো আছি। সেদিন আমজাদ শেখ জুতো নিয়ে ধাওয়া করেছিলেন অসীমকে। দৌড়াতে দৌড়াতে বলেছিল, আর আমি বদ ছেলে হতছাড়া, এখন বিয়ে করতে চাচ্ছিস না, পরে তো ঠিকই বলবি আমার বাবা চাচা আমাকে বিয়ে করায়নি।
সারা জীবন আমাকে সিঙ্গেল করে রেখেছে, তখন তো অভিশাপ দিবি দিনরাত ধরে। আজকের পর থেকে এই বাড়িতে তোর বিয়ের কথা উঠবে না, কেউ আর তোর বিয়ে নিয়ে মাথা ঘামাবে না। যেদিন যখন যাকে ইচ্ছে বিয়ে করে নিয়ে আসবি, তাকে আর তোর বউকে সদরে গ্রহণ করা হবে। অনন্যা শেখ বলেছিলেন, ও হয়তো কাউকে ভালোবাসে, কিন্তু আমাদের বলতে পারছে না, তাই বিয়ে না করার বাহানা তৈরি করছে। অসীম মায়ের দিকে তাকিয়ে বলেছিল, কচু, তোমার ছেলে অতটাও ভালো নয় যে কোনো মেয়েকে ভালোবাসতে যাবে। আমজাদ শেখ জুতো ছুঁড়ে মেরেছিলেন ছেলের গায়ে। এক নম্বরে বদ ছেলে, যেখানে অন্য ছেলেরা বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, কলেজে ওঠার আগেই প্রেম করে, অনার্স শেষ করার আগেই বিয়ে করে নেয়, সেখানে এই ছেলে এত বড় হয়েও বিয়ে করতে চায় না। বিয়ে না করার কারণ জিজ্ঞেস করলে বলে, মন মতো মেয়ে পেলে বিয়ে করব। ওর সেই মন মতো মেয়েই পাওয়া যায় না। মেয়ে দেখলে সেই মেয়ের কোনো না কোনো দোষ খুঁজে বের করবেই। খচ্চর ছেলে একটা। অনেকদিন ধরে বাবার বাড়ি যাওয়া হয় না মিলার। মিলার মা এসেছেন মিলা সমুদ্রকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মিলা 3 মাসের প্রেগনেন্ট। বাড়িতে নতুন অতিথি আসার খবরে পুরো বাড়ির সবাই ভীষণ খুশি। আস্তে আস্তে বাড়িটা ভরে উঠছে। খাওয়া দাওয়া সেরে আসিয়া বেগম মিলা, সমুদ্র আর সন্ধ্যেকে নিয়ে বেরিয়ে যায় নিজের বাড়ির উদ্দেশ্যে। রাহা, আকাশ, অসীমকেও নিয়ে যেতে চেয়েছিল, তবে আকাশের অফিস আছে আর অসীম বাড়ি থেকে কোথাও যাবে না। আর রাহা তো আকাশকে ছেড়ে জীবনেও যাবে না। আকাশকে ছেড়ে নিজের বাবার বাড়ি যায় না পর্যন্ত। সেই মেয়ে কিনা আকাশকে ছেড়ে ফুপু শাশুড়ির বাড়িতে যাবে, এটা অসম্ভব। অসীম ধ্রুবকে কোলে নিয়ে বসে আছে সোফায়। বিকেল 3টা বেজে গেছে। আজ আর মিলে বা গোডাউনে কোথাও যায়নি। বাবা চাচাকে পাঠিয়ে দিয়ে নিজে বাড়িতে বসে থেকে গায়ে হাওয়া লাগাচ্ছে। ধ্রুবর মুখের দিকে তাকিয়ে বলে, আবার তুই বড় হইস না কিন্তু। ধ্রুব আধো বলিতে বলে, কেন? বড় হইলে বিয়ে করানোর জন্য পুরো গোষ্ঠী তোর পেছনে লেগে যাবে। কেন লাগবে? আল্লাহ বোঝে না, বিয়ে করানোর জন্য লাগবে। বিয়ে করলে কি হয় চাট্টু? অনেক প্যারা। প্যারা কি? বুঝোস না? না। বোঝা লাগবে না। কেন বোঝো না? লাগবো না। দুপুরে খাইছো আব্বা? হ্যাঁ। ঘুমাইছিলা? না। ঘুমাও তাহলে। ঘুম নাই। কই গেছে? ছোটুল বাড়ি। শ্বশুর বাড়ি? ছোটুল বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? বনানি। ওইটা তো সমুদ্র ভাইয়ার শ্বশুর বাড়ি। ওই বাড়িতেই তো গেছে। আমি তো ভাবছি তোর শ্বশুর বাড়ি গেছে। নাই। কি নাই? ছোটুল বাড়ি। কার শ্বশুর বাড়ি? আমার। কে বলছে? তুমি। কবে? 1 বছর পর। 1 বছর পর তোরে কেমনে কইছি? মুখ দিয়ে। কথা বলতে বলতে তোর মাথা আউলায়া গেছে। 5 মিনিট চুপচাপ বসে থাক, আবার ঠিক হয়ে যাইব। ঠিক আছে। কি? মাথা। আব্বা চুপ করে তুই ঘুমা। নাই। কি নাই? ঘুম। আব্বারে মুখটা বন্ধ কর, ঘুম দৌড়াইয়া আয়া পড়ব। বলে ধ্রুবর মাথা নিজের কাঁধের উপর নিয়ে পিঠে হালকা করে চাপড় দিতে শুরু করে। ঘুমোচ্ছি না দেখে সোফা থেকে উঠে হাঁটতে শুরু করে। ড্রয়িং রুমে কেউ নেই। খাবার খেয়ে সব গুছিয়ে রেখে যে যার রুমে চলে গেছে। রাহা রুমে গিয়ে রুম গোছাচ্ছে। ধ্রুব সব টেনে ফেলে এলোমেলো করে ফেলেছে আজ। 10 মিনিট অতিবাহিত হওয়ার পরেই ধ্রুব ঘুমিয়ে যায়। ধ্রুবকে নিয়ে মায়ের রুমে যায়। অনন্যা শেখ বসে বসে ইসলামিক বই পড়ছিলেন। দুপুরে ঘুমানোর অভ্যেস নেই তার। ধ্রুবকে নিয়ে আসতে দেখে বইটা বন্ধ করে বেড থেকে উঠে দাঁড়ায়। অসীম ধ্রুবকে বেডে শুয়ে দেয়। চাদর টেনে ঢেকে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, ওকে দেখে রেখো, খাট থেকে যেন পড়ে না যায়। এক কথা আর কতবার বলবি? যতদিন না ধ্রুব বড় হচ্ছে, ছোটবেলায় সন্ধ্যাও একদিন পরে গিয়েছিল খাট থেকে। তারপর থেকে বাড়িতে থাকলে ওকে আমি পাহারা দিয়েছি দুপুরে ঘুমালে। এক ভুল মানুষ একবার করে, বারবার না। ওকে দেখে রেখো, আমি আসছি। কোথায় যাবি? ঘুরে আসি। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, গিয়ে ঘুমা। আমি কি ছোট বাচ্চা নাকি এই অবেলায় ঘুমাবো? এই রোদের মধ্যে দৌড়দৌড়ি করার কি দরকার? যাচ্ছি ঘুমাতে। বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। আকাশের রুম ক্রস করতেই পেছন থেকে রাহা ডেকে ওঠে, অসীম, ধ্রুব কোথায়? মায়ের কাছে ঘুমাচ্ছে। ও। পেয়ারা খাবে? নিয়ে আসি তাহলে। নিয়ে আসো। ভাইয়া ঘুমিয়েছে? না। পেয়ারি নিয়ে আসছি আমি। রুমের দিকে যেতে গিয়েও আবারও নিচে চলে যায়। লাঠি দিয়ে পেয়ারা পারে কতগুলো, বড়ইও পারে।
সিজন না থাকলেও 12 মাস বড়ই আর পেয়ারা ধরে সব নিয়ে উপরে উঠে আসে। আকাশের রুমের ডোর নক করে, অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করে। এক চোখ দিয়ে তাকিয়ে আছে, অন্য চোখ বন্ধ, 2 হাতে 6টা পেয়ারা। আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এরকম এক চোখ কানা করে রেখেছিস কেন? আর বলো না ভাইয়া, বড়ই পারতে গিয়ে চোখের মধ্যে ময়লা ঢুকে গেছে, আর বের হচ্ছে না। আকাশ এগিয়ে যায় অসীমের কাছে। রাহা অসীমের হাত থেকে পেয়ারাগুলো নিয়ে রেখে দেয়। আকাশ রাহার কাছে একটা টিস্যু চায়। টিস্যু এনে দিতে আকাশ ছোট ভাইয়ের চোখের ভেতরে থাকা শুকনো পাতার অংশটুকু বের করে নিয়ে আসে। অসীম শুকনো পাতাটুকু আঙ্গুলের ডগায় নিয়ে বলে, এখন তো ঠিকই বের হইলি। 5 মিনিট ধরে বের করতে চাইছিলাম, তখন বের হইলি না। চোখের ভেতরে খামচে ধরে বসেছিলি। তোকে সব কি করতে বলেছে? আমার মন মস্তিষ্ক। পাগল হয়েছিস নাকি? হয়তো। অসীম প্যান্টের পকেট থেকে বড়ই বের করে রাহার হাতে দেয়। ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এগুলো তোমরা দুজনে বসে বসে খাও, আমি বাইরে যাচ্ছি, ফিরতে রাত হবে। বলতে বলতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। আকাশ রাহার দিকে তাকিয়ে বলে, তোমরা মানুষ দুজন হলেও পেট একটাই। একজনের মনের কথা আরেকজনের পেটে থাকে। অসীম প্রেম করে, তাই না? না। মিথ্যে বলবে না কিন্তু। ওর হাব ভাব দেখে মাঝে মধ্যে তাই মনে হয়। আর অসীমের সব গোপন কথা তোমাকে বলে। সত্যি সত্যি অসীম প্রেম করে না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও সাফ সাফ জানিয়ে দিয়েছে প্রেম টেম করে না। মন মতো মেয়ে পাচ্ছে না, তাই বিয়েতে রাজি হচ্ছে না। কেমন মেয়ে পছন্দ সেটা বলো না তো। বলবে কিভাবে? অসীম নিজেই তো জানে না ও কেমন মেয়ে পছন্দ ওর। আকাশ বিড়বিড় করতে করতে বেডে গিয়ে বসে। রাহা 2টো পেয়ারা ধুয়ে নিয়ে আকাশের পাশে বসে। একটা আকাশের দিকে বাড়িয়ে দেয়। ওসব আমি খাবো না, দাঁত টক হয়ে যায়। তোমার ভাই তোমার জন্য এনেছে, তুমিই খাও। পেয়ারা খেলে দাঁত টক হয়? না, হয় না। পানি পর্যন্ত খেতে পারি না টকের কারণে। স্পেশাল দাঁত। আকাশ মুচকি হেসে রাহাকে টেনে বেডে শুয়ে দেয়। তারপর নিজে রাহার উপর ঝুঁকে যায়। 2 দিন পর সমুদ্র, মিলা আর সন্ধ্যা বাড়ি ফিরে আসে। সন্ধ্যা দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। ধ্রুব 2 দিন পর আপুকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে। সকলের সাথে কুশল বিনিময় করে ভেতরে আগায় সমুদ্র আর মিলা। সন্ধ্যা ভাইকে নিয়ে সোফায় বসে পড়ে। রাতে সকলেই বসে আছে সোফায়, শুধু অসীম বাদে। ও এখনো নিজের রুম থেকে বের হয়নি। 20 মিনিট আগেই বাড়ি ফিরেছে। অসীম নিচে নেমে বরাবরের মতো 2 ভাইকে ঠেলে মাঝখানে বসে পড়ে। ছোটবেলার অভ্যেসটা এখনো রয়ে গেছে, 2 ভাইয়ের মাঝখানে বসা। আদৌ এই ছেলে জীবনে বড় হবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমজাদ শেখ অসীমের দিকে তাকিয়ে বলে, আমরা আগামীকাল মেয়ে দেখতে যাব মিরপুর। অসীম নাকমুখ কুচকে তাকায় বাবার দিকে। সরু চোখে কিছু সময় তাকিয়ে থেকে বলে, তুমি না বলেছিলে আমার বিয়ে নিয়ে কথা ঘামাবে না? সেদিনের পর থেকে আমার বিয়ে নিয়ে এই বাড়িতে কথা হবে না। তাহলে আজকে আবার মেয়ে দেখতে যেতে চাইছো কেন? আমার বাপরে বিয়ে করামু এই জন্য। তোমার বাপ না মইরা গেছে? তাও যখন আমি ছোট আছিলাম ওই সময়। আমার ছোট বাপরে বিয়ে করামু। করবো না বিয়ে। একদম জেদ করবি না। আর এবারের মেয়ে তোর পছন্দ হবে, আমি নিশ্চিন্ত। মেয়েকে তুমি দেখেছো? তুইও দেখেছিস? আমিও দেখেছি। কোথায়? আমাদের বাড়িতে, আরো কয়েক বাড়িতে। কার কথা বলছো বলো তো? মিলার ফুফাতো বোন শিকার কথা বলছি। ওনারা নিজে থেকেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। শিখা শান্তশিষ্ট ভদ্র মেয়ে, অনার্স শেষ করেছে। আর শিখাও বিয়েতে মত দিয়েছে। এখন তুই রাজি হলেই কথা আগাবো। অসীম ভাবুক ভঙ্গিতে তাকিয়ে থেকে বলে, ওই 4 চোখ বলে মেয়েটা? সবাই বিস্ফারিত নয়নে তাকায়। শিখার আবার কবে 4 চোখ হলো? মানুষ তো বরাবর 2 চোখের অধিকারী হয়। এই বদ ছেলে 4 চোখ দেখলো কোথায়? মিলা অবাক স্বরে বলে, তুই শিখার 4 চোখ কোথায় দেখলি? 4 চোখ হইতো। কোথায়? কেন, ওর 2 চোখ আর 2 চোখের উপর আরো 2টা চোখ। অসীমের কথা শুনে মিলা ফিক করে হেসে ওঠে। ওর চোখে একটু পাওয়ার আছে, তা চশমা পরে, এই কারণে তুই ওকে 4 চোখ ওয়ালি বলবি? 4 চোখ ওয়ালিকে 4 চোখ ওয়ালি বলবো না? আমজাদ শেখ রেগে সোফার কুশন তুলে ছুঁড়ে মারে অসীমের মুখে। দাঁতে দাঁত চেপে বলে, সব মেয়ের মধ্যে তোর দোষ খুঁজে বের করতেই হবে। বদ ছেলে একটা, মেয়ের দাঁত ফেলে দেব তোর। আকাশ অসীমের দিকে তাকিয়ে বলে, শেখা ভালো মেয়ে, আমাদের বাড়িতে ছোটবেলা থেকে অনেকবার এসছে। তুই ছোট থেকে ওকে চিনিস এবং জানিস, এখানে আপত্তি করার কি আছে? অসীম আকাশের দিক থেকে চোখ সরিয়ে বড় ভাইয়ের দিকে তাকায়। সমুদ্রের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ওকে চুমু খাবো কিভাবে? সব সময় চশমা পরে থাকে। 4 চোখ ওয়ালির 2 চোখ তো আমাদের দুজনের মাঝে বাংলাদেশ ভারতের বর্ডার তৈরি করবে।
সমস্যা নেই, তুই যে বর্ডার ধাক্কা দিয়ে সরিয়ে দিবি, তারপর চুমু খাবি, যা ইচ্ছে করবি, কোনো সমস্যা হবে না। শেষের কথাগুলো হেসে হেসে বলে। ছি ছি ছি, বড় ভাই হয়ে ছোট ভাইকে এসব কথা বলতে লজ্জা করছে না তোমার? তোর লজ্জা করছে না ছোট ভাই হয়ে বড় ভাইকে এসব জিজ্ঞেস করতে? আকাশ বড় বড় চোখ করে দুজনের দিকে তাকিয়ে আছে, নির্লজ্জের মতো। ছোট ভাই বড় ভাইকে কি সব পরামর্শ করছে। এই দুজনের মধ্যে পড়ে ভদ্র সভ্য ছেলেটা লজ্জায় মরে, কিন্তু এই দুজনের কিছুই হয় না। কে বলবে এই দুজনের মধ্যে বয়সের কতটা ফারাক রয়েছে? এদের কথা শুনে মনে হয় এরা দুজন পিঠাপিঠি। সমুদ্র আকাশকে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে আকাশের চোয়াল ধরে সামনের দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে, ওদিকে তাকিয়ে থাক, এদিকে কি দেখছিস? আকাশ কিছু না বলে বাবা চাচার দিকে তাকিয়ে রইল। অসীম সকলের মুখের দিকে একবার তাকিয়ে বাবার দিকে দৃষ্টি স্থির করে, তারপর মনে মনে বলে, চার চোখ বলি হলে কি হবে, দেখতে কিউট আছে। তারপর মুখ ফুটে বলে, বিয়ের ডেট ফিক্সড করো। তুই বিয়েতে রাজি? ওই চার চোখ ওয়ালিকে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে নাকি? তাই বাধ্য হয়েই রাজি হতে হলো। ভুল বললি, এটা বলে যে ওই চার চোখ ওয়ালি ছাড়া তোকে অন্য কেউ জীবনেও বিয়ে করতো না। সেই জন্যই তো পুরো গোষ্ঠী আমার পেছনে লেগেছে 2 বছর ধরে। সকলেই খুশি হয়। বর ছেলেটা অবশেষে বিয়েতে রাজি হয়েছে। আজ বাদে কাল অসীমের বিয়ে। পুরো শেখ বাড়ি বিয়ের সাজে সেজে উঠেছে। বাড়ি ভর্তি মেহমান, ছোট বড় কাজিনেরা হই হুল্লোড় করছে। অসীমকে দেখে কেউ বলতেই পারবে না বিয়েটা ওর। ওর অবস্থা দেখে মনে হচ্ছে ও নিজে অন্যের বিয়ে খেতে এসছে। আর ঝামেলা রানী, সে তো নিজের আগের ফর্মে ফিরে এসেছে। না চাইতেও সকাল থেকে বারবার ঝামেলা পাকিয়ে বসছে। বাড়ির সবাইকে সকালে চিনির বদলে লবণ দিয়ে চা বানিয়ে খাইয়েছে। সকলের মুখের কি এক্সপ্রেশন সেই চা খেয়ে! ঝামেলা রানী তো লজ্জায় শেষ। সকাল থেকে কি কি ঝামেলা করেছে হিসেব নেই। গায়ে হলুদের জন্য বাড়ির উঠোনে স্টেজ সাজানো হয়েছে। এখন বিকেলবেলা। রাহা তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে যাচ্ছিল। সুপার পাশ কাটিয়ে যাওয়ার সময় হুমড়ি খেয়ে পড়তে নাই। ভয়ে যাকে সামনে পায় তাকেই খামচে ধরে পড়ার হাত থেকে বাঁচার জন্য। সৌভাগ্যবশত নিজে বেঁচে গেলেও যাকে খামচে ধরেছিল সে বাঁচেনি। ধবার শব্দ তুলে নিচে আছড়ে পড়ে। মাজায় ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে, কোন শালারে মাজাটা দিল রেখে! আল্লাহ গো, মাজাটা শেষ। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে ঝামেলা রানী। অসীম মাজার ব্যথা ভুলে পুরোপুরি রাহার দিকে ঘুরে বলে, ঝামেলা রানী তুমি? আমি তো ভেবেছিলাম কে না কে। তুমি হলে ঠিক আছে, সমস্যা নেই। সকলেই দৌড়ে এগিয়ে এসেছে ওদের দুজনের কাছে। ঋষাদ আর সমুদ্র অসীমকে টেনে তুলে দাঁড় করায়। বেচারা মাজায় সেই রকমের ব্যথা পেয়েছে, সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। ফ্লোরের দিকে খেয়াল করে দেখে জুস পড়ে আছে। জুসে পা দিয়ে রাহা পড়তে নিয়েছিল। সেই জুসের ওপরে অসীম এসে দাঁড়িয়েছিল। রাহার থাবায় টাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে গেল। ঋষাদ বোনের দিকে তাকিয়ে বলে, দেখে শুনে হাঁটবি না? সকাল থেকে কি শুরু করেছিস? আজ বাদে কাল ছেলেটার বিয়ে, আর আজকে হসপিটালে নেওয়ার পায়তারা করছিস। আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? ঋষাদ কিছু বলবে তার আগে অসীম থামিয়ে দিয়ে বলে, থামো তো ভাইয়া, ঝামেলা নেই, ঝামেলা না করলে করবেটাকে? ঝামেলা রানী তুমি ঝামেলা করো, কোনো সমস্যা নেই। রাহা লজ্জায় লাল হয়ে দ্রুত সরে যায়। অসীমের কথা শুনে উপস্থিত সকলেই হাসে। অসীম মাজা ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে সোফায় গিয়ে বসে। এশারের পর অসীমের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। বাড়ির বউ মেয়েরা সবাই লাল পেড়ে হলুদ শাড়িতে সেজেছে। ছেলেরা লাল আর হলুদ রঙের পাঞ্জাবিতে সেজেছে। যথারীতি সবাই হলুদ ছোঁয়ায় অসীমকে। নিজেরাও হলুদ নিয়ে মাতামাতি করে। আকাশ রাহাকে নিজের সাথে করে নিয়ে স্টেজ থেকে নেমে এসেছে সাবধানে। কে জানে থাবা দিয়ে আবার কার পাঞ্জাবি জামা ছিঁড়ে উপর করে ফেলে দেয়। সেই ভয় আকাশ আগে ভাগেই ওকে নিয়ে নেমে এসছে। আর ওর বউকে কেউ হলুদ লাগাক বা কোনো ছেলের ছোঁয়া ভুল ক্রমেও লেগে যাক আকাশ চায় না। তাই বউ নিয়ে আগেই নেমে এসছে। ধ্রুব আর আজকে মা বাবার কাছে আসছে না। মামা নানা এসেছে, আজ তাদের সাথেই রয়েছে। ধ্রুব নিজে ছোট হলেও ওর ছোট বাবু ভীষণ পছন্দ। ঋষাদের 1 বছরের মেয়ে রাশা, দেখতে একদম পুতুলের মতো। ধ্রুব সারাদিন রাশার সাথেই রয়েছে। ওকে ছেড়ে 2 মিনিটের জন্য অন্য কারোর কাছে যাচ্ছে না। আর বড় ঝামেলায় পড়তে হয়েছে রেজওয়ান মাহবুবকে। ধ্রুব রাশাকে অন্য কারো কাছে দিতেও দিচ্ছে না, নিজেও কারো কাছে যাচ্ছে না। দুজনকে নিয়ে রেজওয়ান মাহবুব পড়েছেন মহা ঝামেলায়।
রাত 11টায় অনুষ্ঠান সমাপ্ত করা হয়। যদিও ছোটরা হই হুল্লোড় করতে চেয়েছিল, তবে আমজাদ শেখ আর আজলান শেখ করতে দেয়নি। ওদের হই হুল্লোড়ে পাড়া প্রতিবেশীদের সমস্যা হবে, যেটা তারা চান না। তাই হই হুল্লোড় এখানেই সমাপ্ত। একে একে সবাই বাড়ির ভেতরের দিকে এগিয়ে যেতে শুরু করে। আকাশ রাহার হাত ধরে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশের পেছনে অসীম আসছে। রাহার ভাগ্যটা আজকে ওর সাথে ভীষণ শত্রুতামি করছে। আজ সকাল থেকে ও ঝামেলা না করতে চাইলেও বারবার হয়ে যাচ্ছে। ঝামেলার রানী ঝামেলাকে ত্যাগ করলেও ঝামেলার রানীকে ছাড়ছে না কোনোভাবেই। বারবার নিজ দায়িত্বে চলে আসছে ওর কাছে। এই যে এখন পিচ্ছিল কাদাতে পা দিয়ে নিজে তো পড়েছে, সাথে আকাশকেও ফেলেছে। আর আকাশের ধাক্কায় সামনের কয়েকজনও উপর হয়ে পড়েছে। মুহূর্তে কয়েকজনের আর্তনাদ বেরিয়ে এসেছে। ওদের সাথে বেঁধে গিয়ে আবারও কয়েকজন পড়েছে। অসীম শক্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে। ও আর পড়বে না। এক আছাড় খেয়ে এখনো মাজায় জং ধরে আছে। আকাশ রাহার দিকে তাকায়। কাদায় লুটোপুটি খাচ্ছে সবাই। শাড়ি পাঞ্জাবি সব শেষ কাদা দিয়ে। অসীম চিৎকার করে বলে, আমরা ঝামেলা রানী ফিরে এসেছে। সকলে অসীমের দিকে তাকায়। সমুদ্র অসীমের মাথায় গাঁটটা মেরে বলে, রাহা, আকাশের ঝামেলা রানী তোর না। কে বলেছে তোমাকে? ঝামেলা রানী আমারও, ঝামেলা রানী ভাইয়েরও ঝামেলা রানী। ঝামেলা রানী আগের ফর্মে ফিরে এসেছে। মুখ বন্ধ করে টেনে তোলো আগে আমায়। একে একে সবাইকে টেনে তোলা হয়। রাহা বেশ ব্যথা পেয়েছে। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আকাশ রাহার কাছে এগিয়ে গিয়ে বলে, অনেক ব্যথা পেয়েছ? পেটে। তারপর হাত দেখায়। হাত ছুলে গেছে। আকাশ রাহাকে কাছে টেনে নেয়। ছুলে যাওয়া হাতে ফুটিয়ে দেয়। রাহার হাতের রক্ত দেখে অসীমের মেজাজ গরম হয়। হুঙ্কার ছেড়ে বলে, এখানে কাদা করেছে কোন বলদ? যারা যারা কাদা করেছে তারা পগার পার হয়ে গেছে। তাদের আর পায়কে। যাদের ফেলতে চেয়েছিল তাদের ফেলতে পারেনি, আর যারা পড়েছে তাদের ফেলতে চায়নি। আমজাদ শেখ বুঝতে পারছেন এই অকাজ কে কে করেছে। তারই চাচাতো মামাতো ভাইয়ের ছেলেরা করেছে এই অকাজ। এক একটাকে সামনে পেলে চাপকে পিঠে ছাল তুলে নেবে। বাদর ছেলে পেলে এক একটা। অসীমের থেকেও কয়েক কাঠি ওপরে। রাহাকে ধরে ভেতরের দিকে এগিয়ে যায় আকাশ। বাকি যারা আছাড় পাছাড় খেয়ে কাদাতে গড়াগড়ি খেয়েছে তারাও এগিয়ে যায় ভেতরের দিকে। আকাশ রাহাকে নিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করে। ব্যথা পেয়েছে রাহা, কিন্তু আকাশের চোখ মুখ দেখে মনে হচ্ছে রাহার বদলে ব্যথাও নিজেই পাচ্ছে। রাহাকে ওয়াশরুমে রেখে এসে রুমের ডোর লক করে দেয়। আলমারি থেকে দুজনের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। আবার নিজেই রাহার শাড়ি সবগুলো পিন খুলে দেয়। রাহার শাড়ি নিজের পাঞ্জাবি খুলে নিচে রেখে রাহার হাতে পায়ে কাদা ধুয়ে দিতে শুরু করে। রাহা আকাশের ব্যথাতুর মুখের দিকে তাকায়। আহারে, বেচারা বোধহয় অনেক ব্যথা পেয়েছে। ওর জন্য কত জোরেই না আছাড়টা খেলো। তুমিও অনেক ব্যথা পেয়েছো? আকাশ রাহার মুখের দিকে তাকায়, দুদিকে মাথা নাড়ায়। তাহলে চোখ মুখ এমন করে রেখেছো কেন? হাত পায়ে চামড়া ছিলে কি অবস্থা হয়েছে দেখেছ? ব্যথা পেয়েছি আমি, আর অনুভব করছো তুমি? আমার ঝামেলা রানের কিছু হলেছে আমার হৃদয়ে পড়ে। আমি জানি তো, আমি আঘাত পেলে আমার থেকেও বেশি ব্যথা তুমিই পাও। ধ্রুব যেদিন হলো সেদিন তুমি আমাকে জড়িয়ে ধরে কিভাবে কেঁদেছিলে তা আমি কোনোদিনও ভুলবো না। আমাকে সাহস দিতে দিতে তুমি নিজেই সাহস হারিয়ে ফেলেছিলে সেদিন। আকাশ হঠাৎ করে রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে, বুকের মাঝে চেপে ধরে বলে, তুমি যেদিন বেবির জন্য বায়না ধরলে আমার খুব রাগ হয়েছিল। তুমি একটা বাচ্চা মেয়ে, সেখানে আবার আরেকটা বেবি চাইছিলে, কিন্তু তোমার জেদের কাছে হেরে গিয়েছিলাম। এক মাস পরে যখন জানতে পারলাম আমি বাবা হব, সেদিন বাবা হওয়ার আনন্দের চেয়ে তোমাকে হারিয়ে ফেলার ভয় বেশি পেয়েছিলাম। একটা একটা করে দিন আঘাত ছিল, আর তোমাকে হারিয়ে ফেলার ভয় ক্রমশ বেরিয়ে চলছিল। আমি রাতে ঘুমোতে পারতাম না, দিনে কাজে মন বসাতে পারতাম না। সারাক্ষণ তোমার কথা মন মস্তিষ্কে ঘুরঘুর করতাম। ডক্টর যখন জানলো নর্মাল ডেলিভারি পসিবল নয়, তখন আমার মনের মধ্যে ভয়ে চেকে বসে আরও বেশি। হয়তো তোমার সিরিয়াস কিছু হয়েছে, এটা ভাবতে আমার শ্বাস আটকে আসতাম। সার্জারির দিন ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ওই সময়টাকে আমি কিভাবে পার করেছি কাউকে বোঝাতে পারবো না। তোমাকে ছাড়া আমি নিঃস্ব ঝামেলা রানী। আকাশের কথাগুলো শুনে রাহা চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। রাহা ভুলেনি সেই 8 মাসের কথা, যে 8 মাসে আকাশ রাহা চুল পরিমাণ অযত্ন হতে দেয়নি। বাড়িতে না থাকলে টাইম টু টাইম ফোন করে রাহার খোঁজ খবর নিয়েছে। বাড়িতে আসার পর রাহার সাথে ছায়ার মতো থেকেছে। ঝামেলা রানী কখন কোন ঝামেলা করে বসে বলা যায় না। রাহার খাওয়া, ঘুম, গোসল সব দিকে নজর রেখেছে আকাশ। সময় মতো চেক আপ করাতে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, হাসি খুশি রাখা।
রাহার কি কি খেতে ভালো লাগে সেসব যেখান থেকে পারুক জোগাড় করে এনেছে। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে সেখানেই দাঁড়িয়ে থাকে। আকাশ অনেকগুলো দিন পর আগের ঝামেলা রানীকে ফিরে পেয়েছে। যে ভুল করতে না চেয়েও বারবার ভুল করে ফেলে, নিজের ঝামেলায় পড়ে, সাথে অন্যকেও ফেলে। আর আকাশের একটু ভালোবাসায় মোমের মতো গলে যায় সব সময়। রাত 12টার পর নিজের রুম থেকে বেরিয়ে আসে অসীম। সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা বাড়ির বাইরে বেরিয়ে আসে। ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে, একটু টু শব্দও নেই বাড়ির ভেতর। অসীম সোজা বাগানে চলে আসে, এক হাতে একটা ছোট সাইজের বক্স, অন্য হাতে ফোন। বাগানের শেষের দিকে অনেক আগাছা জন্মে গেছে, এগিয়ে যায় সেখানেই। আগাছার ভেতর থেকে ফোনের লাইট অন করে খুঁজে খুঁজে কিছু একটা বক্সের ভেতর রাখতে থাকে। বেশ কয়েকটা রাখার পর বসা থেকে উঠে দাঁড়ায়, বক্সের মুখ লাগিয়ে বক্সের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বাড়ির দুই বউ আমার হাতে স্পেশাল গিফট পেয়েছে। তুমি কেন বাদ পড়বে চশমা রানী? তোমাকে গিফট না দিলে তো বৈষম্য হবে। কয়েক বছর আগেই না আমার বৈষম্য বিরোধী আন্দোলন করলাম। তুমি আমার বউ বলে যে তোমাকে গিফট দেবো না তা তো হয় না চশমা রানী। তোমাকেও গিফট দেবো আমি। তোমার গিফট আরও বেশি স্পেশাল, কারণ তোমার হাজবেন্ড তোমাকে বাসর রাতে এমন স্পেশাল গিফট দেবে যা ইহজগতে এর আগে কেউ কোনোদিন পায়নি। তুমি ফার্স্ট আর তুমিই বোধ হয় লাস্ট। বলে শয়তানি হাসি হাসে। তারপর আবার বলে, তোমার জন্য বাবার কাছে বকা খেয়েছি, জুতার বাড়ি পর্যন্ত খেয়েছি, আরও কত মার খেয়েছি হিসেব নেই। এর জন্য তুমিই দায়ী। আরও আগে যদি বিয়ের কথা বলতে তাহলে শুধু শুধু আমাকে এত কিছু সহ্য করতে হতো না। এর জন্য তোমাকে আরও একটা গিফট দেবো আমি পরে, মিস্টার অসমিস, চার চোখওয়ালি চশমা রানী। হঠাৎ হাতের ফোন কেঁপে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে শিখা চাচাতো বোনের হোয়াটসঅ্যাপ থেকে টুংটাং মেসেজ নোটিফিকেশন আসছে। একটু পর পিক আসতে থাকে। অসীম দেখে কিন্তু সেন্ড করে না। ভেতরের দিকে এগিয়ে যেতে আবারও একটা মেসেজ নোটিফিকেশন আসে। কি দুলা ভাই, ঘুমিয়ে পড়েছেন নাকি? অনলাইন রেখে ফোন মেসেজ সিন করছেন না কেন? হবু বউয়ের হলুদের সাজ দেখবেন না নাকি? দয়া করে মেসেজ সিন করেন দুলা ভাই। অসীম মেসেজগুলো সিন করে। বইয়ের হলুদের সাজ তো সেই কখন দেখেছে। চশমার রানীকে হলুদের সাজে অনেক সুন্দর লাগছে। অসীম একটা ভয়েস পাঠায়, আপনাদের হবু দুলাভাই এখন ঘুমিয়ে আছে। আগামীকাল তার বাসর রাত, সারা রাত জাগতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আপনাদের হবু দুলাভাইয়ের হবু বউটাকেও দয়া করে ঘুমাতে দিন, তাকেও আগামীকাল সারা রাত জাগতে হবে। অনুগ্রহপূর্বক আগামীকাল কথা বলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো। ধন্যবাদ। ভয়েস মেসেজটা সেন্ড করে ইন্টারনেট কানেকশন অফ করে দেয়। হাসতে হাসতে হেলে দুলে বাড়ির ভেতর প্রবেশ করে।